তারপর সে অনেক ব্ল্যাকমেল করে আমার কাছে টাকাও নেয়, যাতে করে ভিডিওটা না পাবলিশ হয়। হ্যাঁ টাকাও নেয়। তারপর আমি টাকাও দেই, টাকাই দেওয়ার পর একটা 2-3 বার টাকা দেওয়ার পর সে কি করছে, আবার টাকা চাচ্ছে। তখন তো আমি বলি এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব। কত টাকা দেন আপনি তাকে? কত টাকা দেই মানে অনেক টাকা দেই, টাকাটা আমি উল্লেখ করতে চাইতেছি না। টাকা বলতে আমার মামলাতে 5 লাখ টাকা দেওয়া আছে, 5 লাখ টাকার উপরে কিন্তু আমার টাকা দেওয়া হয় ওকে বিভিন্ন টাইমে। ওকে, তো আপনার সঙ্গে ওনার যে এই ধরনের ইটস আ কাইন্ড অফ রেপ, ওনার কথা অনুসারে যদি আমি বলি, আমাকে এভাবে ব্ল্যাকমেল করতো। তারপরে আমি বলতাম কি তোর 2টা পা ধরি, আমার 3টা বাচ্চা আছে, আমার 3টা বাচ্চার দিকে তাকায়, আমাকে ছাইরা দে, আমাকে আর ফোন টোন দিস না, এটা সেটা। সে 3 বারের মাথায় টাকা নেওয়ার পরেও সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। তাই আমি একটা পর্যায়ে বলছি তুই প্রথম ভিডিওটা আমার জামাইয়ের কাছে ছাইরা দে, কারণ ওজন দেশে এসে দেখবে কোনো টাকা নাই, তখন তো আমার এমনি ছাইরা দিব। মানে জামাইয়ের পাঠানো টাকাগুলো আপনি ওকে দিয়ে দিতেন? হ্যাঁ, এমনি আমারে ছাইরা দিব, কি কাম আছে তুই ওরে আর ভিডিওটা আগে আমার জামাইয়ের কাছে ছাইরা দে। সে কি করছে, সে আমার জামাইয়ের কাছে ফোন দিছে, ফোন দিয়ে আমার জামাইয়ের সাথে রং নাম্বারে কথা বলতেছে। আমি কিন্তু তখনও তার বাড়ি আমি চিনি না। তখনই ছেলের বাড়ি আপনি চেনেন না? না না, আমি জানতাম যে সে আমার বাড়ির আশেপাশে। আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে তোদের এলাকার একটা ছেলের মতো আমাকে ফোন দেয়া বলতেছে এটা সেটা, তো কার কাছে আমার নাম্বার দিছিস? আমি কার কাছে তো আমার নাম্বার দিই নাই আমি, তোমার কে ফোন দিছে? আমি জানি, আমি ভয় পাইতেছি ভিতর দিয়া। দেখছো তো জামাইয়ের সাথে আমি কথা বলতে পারি, আমি কি তোমার আমি টাকা পয়সা দিয়ে দেবো না, তুমি আমার জামাইয়ের কাছে আবার দিতে পারো ভিডিও। তো একটা পর্যায়ে সে কোনোভাবে নারাজ হইয়া সে আমাকে বলতেছে আমার সাথে তার রিলেশন করতে হবে, সে আমার সাথে প্রেম করবে, সে আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তোকে যেহেতু আমি করছি আমি তোকে বিয়ে করব। তো সে ঢাকা পর্যন্ত আসে, ওর একটা বন্ধু আছে, আমি যেখানে বাজার করতে যাই সেই বাজারের সামনে দিয়ে ওই বাড়ির সামনে দিয়ে বাজারে যাইতে হয়। তো সেখানে আমাকে আটকায় কথা বলতো যে সে আমার সাথে প্রেম করবে, আমাকে বিয়ে করবে। তখন আমার প্রেমের প্রস্তাব দেয়, আমাকে বিয়ে করবে। কাজী অফিসে টাইনা নিয়ে যায়, আমাকে চল বিয়ে করি তাইলে, ওই যে কাজী অফিস, আমি বলার সাথে সাথে সে আমাকে কাজী অফিসে টাইনা নিয়ে গেছে। তো সেখান থেকে আমি বেরোয় চলে আসছি, আমি বসে গেছি, সেখান থেকে আমার হাতে টান দিছে চল। মানে সেই মুহূর্তে আমি ওইখানেও পাবলিক করতে পারতেছি না, কারণ ওইখানে হচ্ছে আমার যে মামা হয় সে আমার চাচা শ্বশুর, যে আমার খালা হয় সে আমার ফুফি শাশুড়ি। মানে সেখানে বললে সব কিছু উঠে আসবে, সে সব বলবে, আমি সব স্বীকার করবো, পরে তোরকেও আমি মাইনা নিব। আপনাকে লাভ করতো? হ্যাঁ, পরবর্তীতে সে আমাকে লাভ করতো, এরকম কিছু, মানে আমার সাথে এরকমভাবে কথা বলতে, মানে সে বেশিরভাগই আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে কথা বলছে, মানে আমার সাথে তার সম্পর্ক করতে হবে। পরে আমি একটা বলছি কি যে আমি না তোর সাথে সম্পর্ক করবো না, দরকার পড়লে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক, তোকে তো আমার একদমই ভালো হয় না। মানে ভালো করেও বুঝাইছি ওকে, খারাপ করেও বুঝাইছি, কিন্তু কোনো পর্যায়ে সে মানতেছিল না। পরে একটা বাজি কি যে আমি ওর প্রেমের সম্পর্কটা আমি অ্যাকসেপ্ট করে ওর বাড়িটা কোথায় সেটা জানতে পারবো হয়তো, আমি এটা ভাবছি যে বাড়িটা কোথায়, ঠিকানাটা পাবো। তো ওর সাথে মানে কথা বলতেছি বলার পর একটা পর্যায়ে তার সাথে কথা বলতে, মানে তার ঠিকানা জানতে গিয়ে আমি তার প্রতি উইক হয়ে পড়ি। ওকে, প্রথম দিকে সম্পর্কটা ব্ল্যাকমেল থাকলেও পরবর্তীতে আপনি এক পর্যায়ে উইক হয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে একটা পর্যায়ে মানে কি বলবো, ও মানে মনে হয় যে আমার শ্বাসই চলতো ওর জন্য, এরকম হয়ে গেছে। ওকে, আমাকে ওই বিজনেস থেকেও সে আমাকে সরায় দেয়, কারণ ওইখানে যদি সময় দেই ওকে সময় দিতে পারি না। সে ওইখানেও একটা ব্ল্যাকমেলের কাজ করে, যখন তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়, প্রেমের সম্পর্ক হয়ে যায় সত্যি সত্যি, তখন সে আমার সব কিছু, আমার মোবাইল পাসওয়ার্ড, আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ, নগদ, আমার ফেসবুক পাসওয়ার্ড, যত কিছু আছে সব কিছু, যত কলিগ আছে সব কিছুর বিষয়ে সে জানে, সব কিছুই আমার ফোন থেকে সে নিয়ে যায়। আমি সব ওকে বিশ্বাস করে দিয়ে দিই। তারপর সে আমি ওনার মামলার কাগজগুলো দেখছি, এইজন্য আপনাদের একটু কাগজের শব্দ হতে পারে। হ্যাঁ বলেন। তারপর হচ্ছে গিয়া তাকে সব খরচ আমার দিতে হয়। সে আমাকে বলছে যে এখন যদি আমি টাকা দিই তাহলে আর কি পরবর্তীতে সে আমাকে দিবে, আমাকে টাকার মধ্যে মোড়ায় রাখবে, আমার কখনো কষ্ট দিবে না, আমার বাচ্চাদেরও কখনো কষ্ট দিবে না। সবসময় বলতো, সে আমার বাচ্চাদের সাথে সবসময় কথা বলতো। আমি যদি ফোন বন্ধ করে দিতাম রাগে যে তোর সাথে কোনো রিলেশন করবো না, যখনই আমার বাচ্চাদের কথা মনে হতো যে ওদেরকে যদি আমার ছাড়তে হয়, তো সে আমাকে বুঝ দিত কি দেখ তোর বাড়ি আমার বাড়ি পাশাপাশি, ওদেরকে ছাড়া সম্ভব না, আর ওদেরকেও আমি অনেক ভালোবাসি, ওদেরকে ছাড়তে হবে না। তোর মেয়েরা দুজি একবার দুজি বলে যে তোর কাছে থাকবো, আইনও তোর কাছ থেকে নিয়ে যেতে পারবে না, তোর বাচ্চারা দুজি তোর কাছে থাইকা শান্তি পায়, আইনও নিয়ে যেতে পারবে না। আর তোর বাড়ি আমার বাড়ি যেহেতু একসাথে, আমাদের রাখারও কোনো সমস্যা হবে না।
কিন্তু এখন তো আমি তো ব্যাচেলার, আমার তো কিছু করতে হবে। আমি তো যে ব্যবসা বাণিজ্য কিছু ও আপনার বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলতো, কি পরিচয়ে কথা বলতো? মামা পরিচয়ে কথা বলতো। আপনি কথা বলা দিতেন? হ্যাঁ, ফোন দিত, ফোন দিয়ে কথা বলতো মামা মামা করে। এটা কিন্তু ক্রাইম। মানে আপনি পর্যন্ত তাও হয়তো এক ধরনের, মানে সেই বিষয়টা, এটা কোথা থেকে কথা বলতো, যে বিষয়টা আমি ওর পাটা ধরে মাপ চাইতাম, ফোনে বলতাম এই দেখ আমার 3টা বাচ্চা আছে, আমার বাচ্চাদের সাথে কথা বল, আমার 3টা বাচ্চার মুখের দিকে তাকায় আমাকে ছাইরা দেয়। তখন থেকে ওর কাছে আর কি পরিচয়, কথা বলতো। যাই হোক, তারপর এই কথা বলার পর থেকে সে আমার বাচ্চাদেরকে অনেক আদর করতো। তা আমি একটা পর্যায়ে মজা করে বলতেছি আমার হাজবেন্ড তো দেশের বাড়ি থেকে আসতেছে, ও আসার পর বলছে বাচ্চা নিবে। সে আমাকে বলতেছে এখন যদি তুই বাচ্চা নেস আমি তোর এই 3 বাচ্চার দায়িত্ব নিব, কিন্তু এখন দ্বিতীয়বার যদি আবার কোনো চতুর্থবার যদি আবার কোনো বাচ্চা হয় সেই বাচ্চার দায়িত্ব আমি নিব না, ওকে নিয়ে আমি তোকে নিব না। আমি ওর খাবারের টাকা, মানে ওর যা লাগতো, পরীক্ষার ফিসের টাকা যা লাগতো আমি তাকে সব দিতাম। যেমন আমি ঘরে চাল কিনতে চাইতেছি, এই মুহূর্তে সে ফোন দিছে যে আমি পরীক্ষা দিতে যাবো, আমার পরীক্ষার ফি নেই, আমার লাইফটাই মনে শেষ হয়ে যাইতেছে, আমি চালের টাকাটা দোকানের থেকে ফেরত নিয়ে আমি ওরে টাকা পাঠাইছি। আমি ওষুধ কিনতে যাবো, আমার চিকিৎসার জন্য টাকা নিতাম, টাকা নিয়ে আমি ওকে টাকা দিয়ে দিতাম। মানে যা লাগতো ওর ফ্যামিলিতেও আমার বলতো কি দেখ ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমার একটা বাস দিই যে রোজায় ঘরে একটু ইফতার নিব, পানি দিয়ে ইফতার করতেছি। কোথাকার গল্প কোথায় এসে দাঁড়িয়েছে। তো ও এরকম বইলা বইলা সে আমার কাছে টাকা নিত, আর ওর কষ্ট আমার সহ্য হইতো না, যে মানে ওর যে না খাও তো না খাইতে পারতো। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনি যেহেতু জীবনে কোনোদিন কাউকে ভালোবাসেননি, ভালোবাসার ব্যাপারটা একটা ভুল রাস্তাতে হলেও আপনি অনুভব করা শুরু করেছেন। আমি এটা বড় করতে চাই না যে আপনি তাকে কতটা ভালোবাসতেন, আমি বরং এটা জানতে চাই যে আপনার হাজব্যান্ড যিনি, তিনি জানলেন কিভাবে? সে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। আমি আমাদের বাড়িতে যাই ঈদের ছুটিতে, বাড়িতে যাওয়ার পর সে কি করছে, ওদের বাড়িতে আমার খবর নিচ্ছে, মানে আমার সাথে কেল করবে। টাকাও চাইছে সে আমার কাছ থেকে, টাকা অনেকগুলো টাকা চাইছে, একটা ব্যবসা করবে। এর আগে তো ব্যবসার জন্য টাকা দিছে, আরো টাকা শর্ট পড়ছে, দিতে হবে। তা আমি 30,000 টাকার মতো নিয়ে গেছি সাথে করে। তো বলছে যে আমাদের বাড়িতে খেয়ে যায়, রাত্রেবেলা আসছি, আমার সৎমা কি রান্না করছে আমার ভালো লাগতেছে না, ওকে বলতেছি। তো বলতেছি কি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে চলে, আম্মা এটা রান্না করছে। আর একটা বিষয়, ওর আম্মা কিন্তু সবই জানতো, ওই ছেলেটার আম্মা সবই জানতো। আমাকে ফোনে দিয়ে কথা বলেছে, দেখতো তো সাহস আছে কিনা, তোমার আম্মারে বল আমি আপনার ছেলের বউ। হ্যাঁ আমি ফোনে কথা বলছি। ওকেও জিজ্ঞেস করতাম, ও বলতো কি হ্যাঁ আমার আম্মা সবই জানে, ও যখন ঢাকায় আমার কাছে আসতো তখনই জানতো। তো আমি খাবার রান্না করে ওর বাড়িতে। আপনার পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা ছিল ও যেভাবে বলছে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে আসবো, ও আর আমি একসাথে সংসার করব। আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, বাচ্চাকে নিয়ে ওর সাথে সংসার করবেন। আর ও আমার হাজবেন্ডকে বিয়ে, অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবে, ও নিজেই বলছে। ওকে, এরকম কিছু বলছে। আপনার হাজবেন্ড জানলো কিভাবে এই জায়গায় আসেন? তাও আমি বাড়িতে যখন জানা বিষয়, টুডে টুমরো জানতোই। তারপর আমি যখন এখানে চলে আসি, ও যখন ওদের বাড়িতে নিয়ে যায় আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য, সে তার ঘরে আমাকে নিয়ে যায়, যেহেতু আমি তার সাথে সম্পর্ক। আমার এগুলো জানার দরকার নাই তো, আপনি আপনার হাজবেন্ডের জায়গাটায় আসেন। মানে একটা দরবারের মধ্যে, সালিশের মধ্যে। সালিশটা হয় কিভাবে, কেন হয়? সালিশটা হয় হচ্ছে সেদিন রাতের বেলায় আর কি ঝামেলাটা হয়, ওর সাথে আমার সাথে হয়, জোর করে নিয়ে যায় তার ঘরের এই যে মেইন সুইচ বন্ধ করে। তো ওর বাড়ি আবার মেইন রাস্তার সাথেই, সেখান থেকে আমার নিয়ে ওর ঘরে নিয়ে যায়। ওর মা আবার ঘরে অসুস্থ শুয়ে আছে, প্রেশার উঠছে, শুয়ে আছে। শুয়ে থাকার পর সে তার ঘরে আমাকে নিয়ে যায়। সে তার সাথে আমার না এরকম কিছু হবে না, যা হবে বিয়ের পরে হবে, সেটা বলে কি না কিছুই না, এতদিন তোরে দিয়ে ছাড়ি, আমি যদি তোকে ছাইরা দিতাম তাহলে তখনই ছেড়ে দিতাম, তোর মায়ের লাত্তি গুতা খাইয়া কি আমি এই পর্যন্ত আসি। এই কথাগুলো সে আমাকে বলতেছে। পরে যখন টাকার বিষয়ে, টাকা কত আনছি, তখন বলছি এত। তো ওর সাথে আমার ঝগড়া হয়ে যায়। সেই ঝগড়া শুনে ওর মায় আসে বাসায়। ওর মা তো সবকিছু জানতোই। আসার পর যখন আমি ওকে ধরতে নেই, যে মানে পর্যায়ে একটু খারাপ অবস্থায় চলে যায়, তখন ওর মা আমাকে জোর করে আটকে রাখে, ওর বাসা থেকে চলে যায়, মানে ওদের বাড়ি থেকে চলে যায়। আমি বলছি ওর সাথে আমার কথা আছে, ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি আনেন। তুমি যাও, তুমি যাও, তুমি যাও বাসায় যাও, মানে আমাদের বাড়ির রাস্তার দিকে আমার মাথাটাতে হাত দিয়া পাঠাই দিতেছে যে তুমি তোমাদের বাড়িতে যাও, আমি ওকে ফোন দেবো তোমার ফোন দেওয়ার জন্য। আমি কই যদি আমার ফোন না দেয় আমি কিন্তু আপনাদের বাড়িতে আবার আসবো। তখন আমি 12টা পর্যন্ত অপেক্ষা করছি। অপেক্ষা করার পর দেখি যে ও আমাকে ফোন দিতেছে না, আমাকে ব্ল্যাকলিস্ট করে রাখছে। তখন আমি ওর বাড়িতে গিয়ে উঠি সেদিন রাত্রি।
ওর বাড়িতে গিয়ে আবার রাস্তার মধ্যে ওর আম্মা যে আমার মাথায় হাত দিয়ে আমাকে বুঝাই দিতেছে যে ওর বিচার করবো, এটা করবো, সেটা করবো। আমি আবার বলতেছি আপনার ছেলেকে আমাকে বিয়ে করতেই হবে এখন আর আমি আর সময় নিব না, এখন আমাকে বিয়ে করতেই হবে। তখন আমাদের যে চেয়ারম্যান রাস্তা দিয়ে যাইতেছিল, তো উনি আবার বিষয়টা শুনতে পারছে, ওর আম্মা যে আমাকে বুঝাই দিতেছে, ওর আম্মা যে বলতেছে ওই আসলে ওর বিচার করবো। ও ওখানকার চেয়ারম্যান শুনে ফেলছে, লোকাল চেয়ারম্যান? হ্যাঁ, চেয়ারম্যান শুনে ফেলছে। শুনে ফেলার পর আমি বাসায় চলে আসছি, ও আমাকে ফোন দেয় নাই। ফোন না দেওয়ার পর আমি আবার ওর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওরা আমাকে বোঝানোর, মানে আমি ওদের কাছে কথা বলতে গেছিলাম কেন সে আমার সাথে এটা করলো, তখন তারা কি করছে, লাঠি নিছে আমাকে মারার জন্য। কে এটা? মানে ওই ছেলেটার ভাই। তারা মোটামুটি সবাই জানতো যে আমার কাছ থেকে টাকা পয়সা আনতো, কারণ ছেলে তো কোনো কাজকর্ম কিছুই করতো না, এত তো টাকা সে পাইতো কই, গরু কিনতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। তারপর তার ভাই আমাকে লাঠি নিছে মারার জন্য। তো ওরা যখন আমার মাইরা ফালাই দিবে, তা ওদের কাছে এরকম লোক আছে, মানে ওদের গোষ্ঠীর মধ্যে এরকম লোক আছে যে ওরা মানুষে মাইরা ফালায়, কোনো খোঁজ খবর পায় না, এটা সেটা আমাকে ভয় দেখাইতেছে, ওদের মাইরা ফালাই দিলে তোরা কেউ খোঁজ নিতে আইবো না। তখন আমি পুলিশে খবর দিই। আপনি দেন? হ্যাঁ, আমি দিই। আপনি বুঝতে পারতেছিলেন যে আপনি কি করতেছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড জানতো তখন আপনাদের এই বিষয়গুলো, না তখনও জানে না? না, তখনও জানে না। তখন সে কি করছে যে ওই ওর ভাই যখন আমাকে মারতে নিছে, তখন আমি পুলিশে খবর দিই যে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার উপরে এই সমস্যা করছে। তো এক পর্যায়ে পুলিশ আসার কারণে সবাই জানতে পারে বিষয়টা, তখন জানাজানি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে আপনার কাছ থেকে কেন টাকা নিল, অবৈধ সম্পর্ক বা এই বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ, তখনই বিষয়টা জানাজানি হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি লোকজন এসে শুনে যেন ওর সাথে আমার কল রেকর্ড ছিল, অনেক বিভিন্ন সময় টাকা পয়সা চাইতো, এগুলো কিন্তু কল রেকর্ড আছে, অনেক মেসেজে আছে, বেশিরভাগই ওর সাথে কথা হইতো টাকার বিষয়ে। সেই একটা পর্যায়ে এই নাই সেই নাই এটা সেটা সব অজুহাতেই দিয়ে আমার কাছে টাকা, আমি কিন্তু তাকে অন্ধের মতো বিশ্বাস করছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে জাস্ট আধা ঘন্টা আগপিস, আধা ঘন্টা আগেও কিন্তু যদিও সম্পর্কটা অবৈধ এবং অনৈতিক, কিন্তু একটা পিসফুল কন্ডিশনে ছিল। আধা ঘন্টা পরে সম্পর্কটা কোথায় গেছে, কত ভয়ঙ্কর ডিজাস্টার। আচ্ছা, তারপর ওই ওখানে কিছু লোকজন জড়ো হয়, তখন পুলিশ বলতেছে যে চলো আমাদের সাথে থানায় অভিযোগ করো, পরে আমরা দেখতেছি। পরে আমি আমার আব্বারে বলতেছি আব্বা আমার সাথে একটু আইবা, আমি থানায় যাবো, রাত হয়ে গেছে যেহেতু এতটা। পরে আমাদের এলাকায় কিছু লোকজন মাতবরা বলতেছে যে আমরা তো এলাকার লোকজন আছি, তুমি এলাকার লোকজনকে বলো, আমরা নিয়ে বসি, ব্যাপারটা দেখি এখানে সমাধান করা যায় কি না। তখন আর কি আমরা পরে তুমি যাইও মামলা করতে। তাই এখন এলাকার লোকজনের কথা তো শুনতে হয়। তো এলাকায় পরে একটা দরবার বসে, সালিশি বসার পরে অনেক লোকজন আসে, তখন সব জানতে পারি, সব কিছু খুলে বলি ওর সাথে কীভাবে আমার সম্পর্ক, কীভাবে সে আমার জীবনে আসছে, বা ওকে যাইতে অনেকবার বলছি, সে কোনোভাবেই যাবে না। সে মানে আমি ফোন বন্ধ করে দিলে সে মরার মতো হয়ে যায়। তখন ও কি করতেছিল সালিশের মধ্যে? সে দাঁড়ায় আছে, আমি বসে আছি। তো সে এত কিছু বলার পর সে বলছে কি আমি ওকে চিনিই না। আমি যে সালিশের মধ্যে প্রমাণ দিলাম, ওর সাথে আমার ভিডিও কল আছে, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। ওর সাথে আমার ভিডিও কল, মেসেজ, কল রেকর্ডের মধ্যে টাকা পয়সা নিচ্ছে, সব কিছু আছে। সব কিছু দেখানোর পরও সে আমাকে বলছে কি যে সে আমাকে চিনে না। কিন্তু এলাকার লোকজন কিছুই বলে নাই, কারণ ওই এলাকায় তাদের যে একটা ভাব আছে, প্রভাব আছে, মনে করেন যে ওরা আপনাকে বলে নাই কিছু। এখন কথা হলো যে আপনার বাড়ির দিককার প্রতিক্রিয়া কি? আপনার বাবা কি করতেছিল? আমার বাবাও সে দরবারের থেকে উঠা চলে গেছে, আর সে দরবারে খবর পায় আমার শ্বশুর শাশুড়ির লোক সবাই আসছে। আসার পরে ওরা এগুলো ভিডিও করে আমার জামাইরে দিছে। কিন্তু সেই দরবারে আমার ভাবছে কি আমার জামাই তেমন কিছু হয় নাই, কারণ কোনোদিন তো এরকম বিষয় শুনে নাই আমার জামাই। হ্যাঁ, তো বলতেছি ওদের বাচ্চাদের দেখে ভাবছে সাধারণ কিছু, ওর বাচ্চাদের দেখে যদি থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমার শ্বশুরে ভিডিও করে যখন ওনাকে বলছে যে আমরা ভিডিও করছি, ব্যাপারটা শুনে যা, তখন আমি দরবারে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে যাবো না, আমার ওই জামাইয়ের ঘরে আমি যাবো না, এই কথা আমি দরবারে বলছি। ও এটা ভিডিও করছে? হ্যাঁ, আমি যাবো না। কেন বলছি? কারণ সেখানে আমার শ্বশুর শাশুড়ি আছে। এখন যদি আমি ওখানে বলি আমি যাবো, তারা কি করবো? আমার ইজ্জতের বিনিময়ে কয়েকটা টাকা দিয়ে আমার সেখান থেকে বিদায় করে দিবে। আর ওইখানে যাওয়ার পরে যখন আমার স্বামী জানতে পারবে, তো ওইখান থেকেও আমাকে তারাই দিবে, যেহেতু এটা ভিডিও করা হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি ওরা ভিডিও করছে, তখন সব জানতে পারবে, তখন তো আমাকে এমনিই ছেড়ে দিবে। তারপর সালিশি কমলো, আমি মামলা করতে যাবো। তারপর আমি মামলা করতে যাই নাই। দরবার থেকে বলছে ও তো তোমাকে চিনেই না, বলছে দরবারের লোকজন বলছে তুই ওকে বিয়ে কর।
তুই ওকে বিয়ে করবো, ওকে তো আমি চিনি না, কিসের বিয়ে করবো? ও এটা বলে দরবার থেকে চলে আসছে, কিন্তু দরবারের লোকজন কিছুই বলে না। আর আপনার হাজবেন্ড কি হলো? আর আমার হাজব্যান্ড পরে আমার হাজব্যান্ডের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করতে চাই। যোগাযোগ করার পর সে আমাকে নানানভাবে বকাবকি করে। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করছি, বকাবকি, সে তো সব ভিডিওই শুনছে, বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করে, এটা সেটা এরকমই চলতেছে। চলে যাওয়ার পর সেই ছেলে কি করছে, আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বকায়। তখন আমার হাজব্যান্ড আরও রাগে আমাকে বকে, তুই যদি আমার ডিভোর্স না দেস তাহলে আমি তোরে মামলা দিব, তোর বাপের শুদ্ধ মামলা দিব, আমার কাছ থেকে এত টাকা নিয়ে চলে আসছিস। আর যেহেতু আমি এখানেও একটা মামলা করে ফেলছি যে আমার এত টাকা নষ্ট করছে, তো এটা তো প্রমাণিত যে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আসছি। কিসের মামলা করছেন? ধর্ষণ মামলা, তার মধ্যে টাকার উল্লেখ আছে 5 লাখ। আপনি মামলা করলেন কবে? আমি মামলা করছি ওই দরবারি হওয়ার আর মনে হয় যে 7-8 দিন পরে, মানে দরবারি লোকজনকে আচ্ছা দেখতেছি এরকম করে সময় নিছে। তারপর আমি থানায় গেছি মামলাটা করার জন্য। থানায় গেছি। মামলা কি আপনার নিজের পরামর্শ ছিল নাকি আপনার হাজবেন্ড পরামর্শ দিয়েছে? না না না, সম্পূর্ণ নিজের পরামর্শ। নিজের, মানে মামলা করার আগে আপনি হাজবেন্ডের সাথে কথা বলেননি যে আমি এটা মামলা করতে চাই বা এরকম কোনো কিছু? হ্যাঁ, তোর যা মন চায় তা করি। এই কথা বলছে, বলার পরে এলাকার লোকজনে বলছে তুমি মামলা করো, সে যদি বিয়ে না করতে চায়, এটা সেটা। তারপর আমি মামলা করলাম। মামলা করতে গিয়ে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ওইখানকার লোকজন ধরে থানায় মামলা নিবে সব কিছু লিখাইছে, মানে তাদের মতো করেই লিখাইছে। আপনার থানায় মামলা হয়নি, শেষ পর্যন্ত আপনি কোর্টে গিয়ে মামলা করেছেন? হ্যাঁ, থানায় আমার ঠিক আছে, এগুলো দরকার নাই, আমি শুধু প্রেক্ষাপটে থাকতে চাই। এখন কথা হলো যে মামলা আপনি করেছেন, মামলাটা কি শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে করেছেন। আপনি করেছেন মামলাটা কত তারিখে? 9/10/2024, এই তো কয়দিন আগে। হ্যাঁ। মামলায় আসামি কে, উনি শুধু নাকি আরো কয়েকজন আছে? আপনার সাক্ষীরা যারা, তারা কি সাক্ষী দিবে? আসলে আমার সাক্ষীরা সাক্ষী দিবে না, কারণ ওদের যে বললাম যে প্রভাবশালী লোক আমাকে থানায় মামলা নিবে করে পরে আমাকে ঘুরাইয়া দিছে, মামলা নিবে না। তারাই আমার বাড়িতে আইসা মেডিকেল টেস্ট হয়েছে? হ্যাঁ, মেডিকেল টেস্ট সব প্রমাণ এসেছে? না না না, এটা বিষয়টা অন্যভাবে আসছে। যেমন মনে করেন আমাকে এখানে অনেক সময় নষ্ট হয়েছে, দরবার করছে সময় নষ্ট হয়েছে, তারপরে ওরা আমাকে বলছে আচ্ছা দেখি করে সময় নষ্ট হয়েছে। থানায় গেছি, থানায় কয়দিন ঘুরাইছে, সময় নষ্ট হয়েছে, পাওয়া যায় নাই, কারণ এতদিন 26 দিন পরে আসার পর সেখানে কোনো কিছু পাওয়া যায় না আর কি, নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা উল্লেখিত আছে তার সাথে আমার প্রেমের সম্পর্কটা সত্যতায় আসছে, এবং কি টাকা পয়সা সে আমার কাছ থেকে নিত, সেরকম কিছু আছে। এত টাকা পয়সা তো মনে করেন। ছেলেটাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আপনি যাকে, না, তাকে অ্যারেস্ট করা হয়নি এখনো, অ্যারেস্ট করা হয় নাই। তো এরকম বিষয় নিয়ে হচ্ছে এলাকার লোক, ওনাকে ডাকা হয়েছে কোর্টে, সাক্ষী দিয়েছেন, উনি গেছেন, হাজিরা দেন? না 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 না, এখনো হাজিরা হয় নাই। ওনার নামে ওয়ারেন্ট হয় নাই? না না, ওয়ারেন্ট হয় নাই। ওয়ারেন্ট হয় নাই, কারণ আমার মেডিকেল রিপোর্টটা 4 মাস পরে বের হয়ে আসছে। ও সেটা থেকে নেগেটিভ আসছে। মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসলে তো আপনি প্রমাণ করবেন কিভাবে? 4 মাস পরে হয়েছে, যেহেতু আমাকে এতদিন এখানে উল্লেখিত আছে, যেহেতু আমার থানায় ঘুরাইছে, তারপর কোর্টে আসতে আসতে 26 দিন পরে নষ্ট হয়ে গেছে। সেটা কি আমার দোষ? আমাকে এলাকার মানুষ এবং কি ওরা যে আমার সাক্ষীদেরকে হুমকি দিছে, আমি সেটার ভিডিও করে রাখছি, মানে সব যাদেরকে সাক্ষী দিছি ওদের লোক পাঠাইছে, আমার বাড়ির সামনে এসে হুমকি দিছে সব সাক্ষীরা রাতে। আপনার কাছে কি এমন কোনো ভিডিও ফুটেজ আছে যেটা দ্বারা আপনি প্রমাণ করতে পারেন যে ওর সঙ্গে আপনার সম্পর্ক হয়েছিল? ও তো প্রমাণ করার জন্য ও তো ফুটেজ রেখে দিয়েছে আপনার কথা অনুসারে। আপনার কাছে কি এমন কোনো ফুটেজ আছে? না না, আমার কাছে এমন কোনো ফুটেজ নাই, কারণ আমার বাচ্চারা আমার ফোন ধরতো, এরকম কিছু বিষয় রাখার মতো না। আবার ওর একটা জিনিস কি ছিল, ও আমার সাথে যত মেসেজ করতো, ও কি করতো, স্ক্রিন শেয়ার দেয়া সব ডিলিট করে প্রতিদিন ঘুমাইতো। আপনাদের হাজবেন্ডের, মানে আপনার যে মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এই সম্পর্কটা কি আছে নাকি এটা ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে। ও আমার হাজবেন্ডকে যখন ফোন দিত, ওটা বাদ দেন কি কারণে ফোন দিত, কি হতো না তো, প্রেক্ষাপট আপনার কাছ থেকে যেভাবে শুনলাম, ওই ছেলেটার কাছ থেকে যদি আমি বক্তব্য শুনি বা এই ছেলে যদি আসে আমাদের এই পুরো বক্তব্য শোনার পরে, সে যদি তার বক্তব্য দিতে চায় এখানে, সে যদি মনে করেন আমি ফেস হব, যদিও তার পরিচয় সমস্ত কিছু আমি এখানে গোপন রেখেছি, কারণ এটা বিচারাধীন বিষয়, এটা কোর্ট নিবে। এবং এই বক্তব্য যা উনি এখানে দিয়েছেন, এটা যেহেতু মামলা বা বিচারাধীন বিষয়, সুতরাং মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমাদের এই ভিডিওর, মানে আমাদের এই অনুষ্ঠানের কোনো ফুটেজই ওনার স্বীকারোক্তি হিসেবে নেওয়া, ওনার পক্ষে বা বিপক্ষে, এটাকে আমরা ব্যবহারের জন্য অবশ্যই উৎসাহ দেব না, কারণ এটা সম্পূর্ণ নন ইনভেস্টিগেটেড। হ্যাঁ, গল্প প্রচারের অ্যাঙ্গেলটা কেন তাহলে? গল্প প্রচার করেছি সেলফ লার্নিংয়ের জায়গাটা থেকে। উনি কিন্তু ওনার অপরাধগুলো এখানে স্বেচ্ছায় অকপটে স্বীকার করেছেন। সে আসলে এরকম করেছে কিনা, কে আগে এসছে কে পরে গেছে, সেগুলোর বিষয়গুলো আমরা সত্যতা নিরূপণ করছি না। এবং যাকে নিয়ে উনি গল্পটা বলেছেন তার সমস্ত পরিচয় এখানে গোপন রাখা হয়েছে, এবং তাকেও আমরা এখানে হাইলাইট করছি না। তবে হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় এসে বলেন যে না আমি সেই লোক এবং আমারও কিছু বক্তব্য আছে এই গল্পের প্রেক্ষাপটে, আমরা সেই সুযোগ অবশ্যই তাকে দিব। তো সেটা বুদ্ধিমানের পরিচয় হবে না বলে আমি মনে করছি। তো এখানে একটা কথা অবশ্যই আমি বলতে চাই, সেটা হলো যে কেন এই গল্পটা
মানে আজকে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের সামনে বললেন এবং সারাটা জীবন এই গল্পটা থেকে যাবে। এটা এত বড় একটা দুঃসাহস বাংলাদেশের সামাজিকতার কথা চিন্তা করে কেন করলেন? আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি তো কোনো পর্যায়ে বিচার পাচ্ছি না, টাকার কাছে নাকি সব কিছুই হেরে যায়। আপনি কি বিচার চান? আপনার জীবনের সাথে যে অবিচারটা হয়ে গেল, ধরেন এই ছেলেটার বিচার হলো, ছেলেটার জেল হলো, ধরেন আপনার জীবনের সাথে যেটা ঘটে গেছে এইটার আপনি আর কোনোদিন পূরণ করতে পারবেন না? কোনোদিন পূরণ করতে পারবো না। আপনার 3 সন্তানের কাছে আপনি যা হলেন, আপনার হাজব্যান্ডের কাছে আপনি যেটা হলেন, বা আপনি লোক সমাজের কাছে যেটা হলেন, এই ক্ষতিটা কি আপনি এর বিচার দিয়ে পূরণ করতে পারবেন? না, আমি চাচ্ছিলাম আমার যা হয়ে গেছে, আমি তো এখন আমার বাবার কাছে আশ্রয় পাইতেছি না, মানে আশ্রয়হীন আছি, মানে না থাকার মতো। একই এলাকায় এইভাবে থাকতে পারবো না, ওর বাড়ির সামনে দিয়ে আমার বাড়িতে যাইতে হয়, যেহেতু ওইখানেও আমার আশ্রয়টা নাই, কোনো জায়গায় আশ্রয় নাই। তো আমি যাইতেছি না আর কোনো পাপে জড়াইতে। ওকে বলছিলাম, আমি এলাকার লোকজনদের পায়ে ধরে বলছিলাম যে ও আমাকে একবার ওর নামটা দিক, আমি গিয়ে না চাকরি করে খামু, যে কোনো কাজ করে খামু। নামটা কি দেখ? ও আমাকে বিয়ে করো। আচ্ছা, ও আমাকে বিয়ে করো, আমি দূরে গিয়ে চাকরি করে খামু। ও যদি বলে আমি কাউকে বলতে পারবো আমার জামাই আছে। যেমন প্রত্যেকটা দিন আমার একটা করে মৃত্যু হইতেছে, আমি এভাবে মরতে চাই না। আমি হয়তো আত্মহত্যা করতাম, কিন্তু করি নাই। আমি যদি আত্মহত্যা করি তাহলে গোপনে এটা শেষ হয়ে যাবে, আর কেউ জানতে পারবে না। যখন আমি আমার সন্তানদের কাছে খারাপ, আমার স্বামীর কাছে খারাপ, আমার ফ্যামিলির কাছে খারাপ, মা বাবার কাছে খারাপ, সবার কাছে আমি খারাপ। তাই আমি চাইতেছি যে আমার একটা কঠিন মৃত্যু দেখ, যে মৃত্যুটা সবাই দেখতে পারে। আমি নিজে নিজে আত্মহত্যা করতে চাইতেছি না, যেটা ঘুমোতে শেষ হয়ে যাবে। ও আমাকে অনেকবার হুমকি দিছে আমাকে মেরে ফেলবে, ওরা তো আমি মরতে চাই না। আমি চাই আমাকে যদি এরকম কোনো মানুষ আমাকে সাহায্য করে, যে আমার এত কঠিন একটা মৃত্যু দেখে আমার মৃত্যুতে আমাদের মতো যারা প্রবাসীর বউ আছে তারা যেন এই বিষয়টা দেখে ভয় পেয়ে এখান থেকে সরে আসে। আমি সবাইকে বলছি, আমার এলাকার লোকজনকে বলছি, আমি লিখিত স্টেম দিব, ভিডিও করে রাখবেন, সেখানে প্রশাসনের লোক থাকবে, সবাই জানবে আমি আমার নিজের ইচ্ছায় আমি মরতে চাইতেছি। আপনারা প্লিজ আমাকে এই সাহায্যটা করেন। সবাইকে বলছি যে আমার মৃত্যুটা দিয়ে এত ভয়ানক একটা মৃত্যু হোক আমার, যেটা দেখে মানে এই বিষয় থেকে ওর মতো ছেলে যারা আছে তারা যেন এই বিষয়টা কোনোদিন না জড়ায়। আর আমার মতো যারা প্রবাসীর বউরা আছেন তারাও জানি এই বিষয়ে করতে গেলে ভয় পায় সব দিক দিয়ে। আর প্রবাসী যারা আছে তাদেরকেও একটা উদ্দেশ্য করে বলি, শুধু প্রবাসী না, যারা স্বামী আছে তাদেরকেও বলি, তাদের বউয়ের মনের দিক দিয়ে বোঝার চেষ্টা করুক, তাদের ফ্রেন্ডলি একটা সম্পর্ক হোক, তাদেরকে একটু সময় দেখ, এই বড় বড় ভাব যেন আর না দেখায়। ভয়ঙ্কর গল্প, বড় বড় আমি চাইতেছি আমি আমার একটা কঠিন মৃত্যু থেকে আমাকে তো যে এই বিষয়ে কি একটু সাহায্য করতো। যাই হোক, আমি গল্পটা শেষ করতে চাই এখানে কয়েকটা কথা বলে। প্রথম কথা হচ্ছে, এই গল্প থেকে আমরা সেলফ লার্নিংয়ের যে বিষয়টা, সেটা এখানে আসলে অ্যাডভাইস করার কিছু নাই, সেটা যেন আমরা সবাই নিতে পারি। 1 2 নম্বর হচ্ছে, জীবনে ভুল করার কিছু মাত্রা থাকা উচিত, সেই মাত্রা অতিক্রান্ত করে আমরা যেন ভুলের দিকে না যাই। এই ভদ্রমহিলা একসময় চাকরি করতো, যদিও সেই চাকরিটা সে কীভাবে নিয়েছে আমরা জানি, এখানে অকপটে স্বীকার করেছে, কিন্তু তার একটা অবস্থান তৈরি হয়েছিল। সেই অবস্থানটাও সে খুইয়েছে একটা ভুল সম্পর্কে জড়িয়ে, এবং এই ভুল সম্পর্কের কোনো পরিণতি নাই। এই ভুল সম্পর্ক ব্ল্যাকমেইলের মাধ্যমে শুরু হোক বা যে কোনোভাবেই শুরু হোক না কেন, যদি একবারের জন্য সেটা হয়, কেউ যদি আপনাকে কোনো ব্ল্যাকমেইল করে, এই জায়গাটাকে ফোকাস করে আমি বলতে চাই, ইফ এনিবডি ব্ল্যাকমেইলস ইউ, সেটা যে কোনো ধরনের হোক, ছেলের পক্ষ থেকে হোক, মেয়ের পক্ষ থেকে হোক, আপনি অবশ্যই মনে রাখবেন সেখানে ফল ইন করার কোনো সুযোগ নাই, এবং সেখানে নিজেকে কারো জিম্মায় দিয়ে দেওয়ার সুযোগ নাই। যত রকমের ক্রাইমই হোক না কেন, যত রকমের ক্ষতি হোক না কেন, যত রকমের সামাজিকতা নষ্ট হোক না কেন, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন এবং পুলিশের আশ্রয় নেবেন। আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ হোক, পরিবারের সাথে খারাপ হোক, ওই দিনই শেষ। জীবনে বেঁচে থেকে কারো কাছে জীবনটা দিয়ে দেওয়া, ব্ল্যাকমেল হওয়ার জন্য দিনের পর দিন
কখন জানাই এই ভয়ে জীবনটা শেষ করে দেয়, এটা চরম বোকামি। আজকের এই ভিডিওটা যারা দেখলেন, আজকে যদি এরকম যদি কেউ থেকে থাকেন, আজকে এই মুহূর্তে আপনারা স্টেপ নেবেন, এবং সেটা আইনের মাধ্যমে। কোনো প্রকার টেনশন করবেন না, এবং কোনো যা হবার হবে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, এবং অবশ্যই অ্যাকশন নেবেন। হ্যাঁ, আপনি যদি ভুল করেও থাকেন, এই ভুল এখানেই শেষ হোক, এইভাবে আপনি অ্যাকশন নেন, এটা হচ্ছে বলার। আর এই গল্পের শুধুমাত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা থেকে একটা মানুষকে, বা এই গল্পের যিনি সাবজেক্ট, তাকে চিন্তা করলে বরং ভুল হবে। ওই ক্লাস 4-এর যে মেয়েটার বিয়ে হয়েছিল, ওই যে ক্লাস 4-এর যে, সেই সামকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার জীবনের শেষ আজকের এই পরিণতি ক্লাস 4-এর সামিরার ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। হ্যাঁ, তার সংসারটা কেমন ছিল, তার হাজব্যান্ডের সাথে তার স্মুথ সম্পর্ক ছিল কি না, কেমন একটা সম্পর্কে থাকলে সে হয়তো আরও একটা বেটার জায়গায় যেতে পারতো, একটা শক্তিশালী সম্পর্কে থাকলে হয়তো এরকম একটা ভুল হতো না, সেই বিষয়গুলোও একটু চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। সুতরাং সামিরাকে এখানে জাজমেন্টে নেওয়ার কিছু নাই। আর যে মানুষ এমনভাবে মৃত্যু কামনা করে, সে মানুষকে আপনি কি বিচার করবেন? কাউকেই আমরা বিচার না করি আজকের এই গল্পে, বরং আমরা নিজেদেরকে বিচার করার চেষ্টা করি। আমরা আসলে কেউই ধোয়া তুলসীর পাতা নই, নোবডি, এবং কেউই পাপের ঊর্ধ্বে নই। সুতরাং কারো দিকে আঙ্গুল না তুলি। আর অ্যাটলিস্ট এখানে সবচেয়ে ভয়ঙ্করতম ক্ষতির যে জায়গাটা, সবচেয়ে ভয়ঙ্করতম অন্যায়ের যে জায়গাটা, সেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং। এই ব্ল্যাকমেইল যদি জীবনে আপনাকে কেউ করে, বাকি বিষয়গুলো তো আপনারা আপনাদের জায়গা থেকে ডেফিনেটলি বিচার করলেই পাবেন যে এগুলো থেকে আমাদের কি করা উচিত, সরে আসা উচিত কিনা, সেটা আপনি ডেফিনেটলি। ইভেন প্রেমের সম্পর্কেও যদি কেউ ব্ল্যাকমেইল করে, অত্যন্ত ভালোবাসার সম্পর্কেও যদি কেউ ব্ল্যাকমেইল করে, সেটা যেভাবেই হোক না কেন, তুমি আমার জীবনে না থাকলে আমি ফাঁসিতে ঝুলে যাব, তুমি আমার জীবনে না থাকলে আমি ছবি পাবলিশ করে দিব, তুমি আমার জীবনে না থাকলে এই যে অমুক রাতে ধারণ করছিলাম, এটা লক্ষ লক্ষ মানুষের কাছে জেনে যাবে, যদি এই কথা কেউ বলে থাকে, ওই মোমেন্টেই আপনি সিদ্ধান্ত নেন এই লোক আপনাকে সারা জীবন ব্ল্যাকমেইল করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক ধরনের এই ধরনের প্রবণতা দেখা যায়, একটু এদিক ওদিক হলেই ঝুলে পড়ে, হ্যাঁ, রশি টানায় ফেলে, ফ্যানের সাথে বাইটা করে ফেলে। আপনি জানেন কি না, আপনি দেখলে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেন, ভয় দেখিয়ে পৃথিবীতে কখনো ভালোবাসা অর্জন করা যায়নি। হ্যাঁ, একটা সাময়িক সময়ের জন্য হয়তো বা এই লোকটা এসকেপ পথ খুঁজে পাচ্ছে না আপনার কাছ থেকে সরে যাওয়ার জন্য, হয়তো সে ভয়ের কারণে আপনার সাথে মিলিয়ে চলছে, বাট এটা খুব সাময়িক সময়ের জন্য। টুডে অর টুমোরো সে আপনার কাছ থেকে এসকেপ করবেই, কারণ যদি সেই সম্পর্কে ভয় থাকে, সে কোনোদিন আপনার সঙ্গে থাকবে না। আপনি এটা নিশ্চিতভাবেই জেনে রাখেন। প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এখানে যদি আস্থাহীনতা থাকে, সে কখনোই আপনার সঙ্গে থাকবে না। সুতরাং আপনার সঙ্গে থাকা মানে হলো ক্যারিয়ার বাঁচানোর জন্য করতেছি, আপনার সঙ্গে থাকা মানে হচ্ছে সামাজিকতা, লোকজন মানুষ কী মনে করবে এটার জন্য করতেছি। বিশ্বাস করেন, এই লোককে আপনি একদিন না একদিন হারাবেন, কারণ প্রেমের সম্পর্কে এই জিনিসগুলো থাকে না, এবং এটা থাকা উচিত না। সুতরাং যদি দেখেন যে কোনোভাবে ব্ল্যাকমেইল করছে আপনাকে, সেটা ছবি দেখিয়ে হোক, ভিডিও দেখিয়ে হোক, বা অন্য কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক না কেন, আমার শুধু পয়েন্টের জায়গাটা হচ্ছে এইটা, নেভার এভার একটা সেকেন্ডের জন্য নিজেকে দেরি করবেন না, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবেন, এবং ওই লোকের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, বা ওই ভদ্রমহিলা বা যাই হোক না কেন, আপনার যিনি প্রাণের মানুষ, তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। কারণ ব্ল্যাকমেইলিং দিয়ে আর যাই হোক সম্পর্ক হয় না। আপনি যে বললেন না, আপনি সেলফ রিয়েলাইজেশনের মধ্যে আছেন, এটাই সবচেয়ে বড় কথা। এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনার পুরো ফেস দেখিয়ে গল্পটা প্রচার করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, কারণ আপনার সন্তানদের সাথে অবিচার করা হবে। আমি যদি আপনার ফেস দেখি, যদিও আপনি সৎসাহস দেখিয়েছেন, আমি ফেস না দেখিয়ে আপনার পরিচয় গোপন রেখেই গল্পটা প্রচার করব, এবং তাই করলাম। এরপরে এখন আপনি যদি আওয়াজ দিয়ে বলেন যেটা আমার গল্প, সেটা আপনার বিষয়, কিন্তু আমি আমার প্ল্যাটফর্মে আপনার পুরো পরিচয় তুলে ধরবো না, এটা করা উচিত হবে না, কারণ আপনার সন্তানরা আপনার পরিচয় বড় হবে। এখানে দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, ক্ষমা করার মালিক আল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে বলেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার চেয়েও ভয়াবহ অপরাধ করা মানুষ এই সমাজে বেঁচে থাকে, বুক ফুলিয়ে বেঁচে থাকে। আপনি সৎসাহস নিয়ে আজকে এখানে ক্যামেরা ফেস করছেন, সে কারণেই আপনার শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। শোনেন, আমি এই বিষয়টা চাচ্ছি না ভাইয়া, আমি চাচ্ছি আমাকে একটা কঠিন না, শোনেন, এটা আরেকটা ভয়ঙ্কর রকমের ভুল। আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, একটা মেয়ে একা, বাবার সাপোর্ট নাই, ভাইয়ের সাপোর্ট নাই, এখান থেকে অনেক কিছু পাপের কাছে চলে যেতে পারি আমি। না, একটা পাপের কাছে যাবেন না আপনি। শোনেন, আপনি আরেকটা, আর এখন এই যে আপনার রিয়েলাইজেশনটা আছে না, আপনি বাকি জীবন আল্লাহ যতদিন আপনাকে বাঁচায় রাখার সুযোগ দেয়, আপনি ভালো কাজ করেন। হ্যাঁ, এবং দেখেন, আপনার যে 3টা সন্তান আছে, 3টা মেয়ে আছে, তাদের জন্য আপনার বেঁচে থাকতে হবে। ইন রিটার্ন আপনি কী পাবেন জানি না, তবে আপনি তাদেরকে একদম শক্তভাবে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, ওইভাবে সাপোর্ট দিয়ে যাবেন মা হিসেবে, এবং আপনার সন্তানেরা
আপনার জানাশোনা মানুষরা যাতে এই ভুলটা না করে আপনি সেই চেষ্টাটুকু করবেন। আর এই মানুষটাকে আপনি এই মানুষটাও যদি আপনাকে বিয়ে করতে চায়, যদি কখনো এই যে ছেলেটার নামে মামলা করছেন, যদি আপনাকে কখনো বিয়েও করতে চায়, আপনি কখনোই তাকে বিয়ে করবেন না। এই বিয়ে করাটা ভালো সিদ্ধান্ত হবে না, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। ঠিক আছে, আইনি শরিয়া অনুসারে যদি বিয়ে করার ব্যাপার থাকে সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আমার কোনো মতামত নাই। কিন্তু মানসিক জায়গা থেকে আমি যদি বলি, এই ছেলেটা স্ত্রী হিসেবে আপনাকে হয়তো মর্যাদা দিলেও কোনোদিন মানসিকভাবে আপনাকে শান্তি দিবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। থ্যাংক ইউ সো মাচ সামিরা, অদ্ভুত একটা গল্প, বহুদিন পর জীবন গল্প অনেককে নাড়িয়ে দেবে আজকের এই গল্প। দয়া করে পরিচয় খোঁজার চেষ্টা করবেন না যে কে উনি, এবং পরিচয় নিয়ে বলারও চেষ্টা করবেন না। কারো অন্যায়, কারো ভুল, তার দিকে আঙ্গুল তোলার আগে এই আঙ্গুলটা সবসময় যেন আমরা এইভাবে চিন্তা করি। কারণ আপনার ভুলটা অনেকেই জানে না, আপনার অন্যায়টা অনেকেই জানে না, আপনার অপরাধটা অনেকেই জানে না, আপনি জানেন। ওই জায়গাটা একটা খোঁচা দিয়ে দেখেন যে ভদ্রমহিলা এখানে বসে আছে, তার চেয়ে আপনি অনেক বড় বড় ভুল করেছেন, অনেক বড় বড় অন্যায় করেছেন। সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে কোনো ভুল না করি এরকম। কারণ কিছু ভুল যেগুলোর শাস্তি খুব ভয়ানক, খুব ভয়ানক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।